ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতে দুশ্চিন্তার কারণ নেই, সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। চট্টগ্রামে কাপাসগোলায় ৩ যাত্রী নিয়ে রিকশা খালে এক শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনস্বার্থে বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন স্বাভাবিক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ নিয়ে ভারতের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বাংলাদেশের পাওনা মেটানো পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্বার্থকে মাথায় রেখেই আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ৩ দিনের সফরে ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দীর্ঘক্ষণ বৈঠকে উঠে আসে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো। দুদেশের স্থবির সম্পর্ককে গতিশীল করতে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এসব ইস্যু সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এড়িয়ে যায় নাই, সেটা আমরা আলোচনা হয়েছে। এখন আলোচনা আমাদের তো সামনে আবার এদের পররাষ্ট্রমন্ত্রীও আসবে, তখন আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা হলে বোঝা যাবে, এবং যেহেতু বললাম যে বিষয়টা রাজনৈতিক, সেটা রাজনৈতিক পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে। দীর্ঘকাল পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াকে ভারতের জন্য সমস্যাজনক বলে মনে করেন না সাবেক এই কূটনীতিক। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথে যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের স্বার্থ বিবেচনায় আলোচনা হচ্ছে সব পক্ষের সাথে। মার্কিন শুল্ক নীতি মোকাবেলায় সরকারের পদক্ষেপও ব্যাখ্যা করেন তিনি। যুক্তরাষ্ট্রে যারা এসেছেন তারা দুটো বিষয়, এক হলো যে ট্যারিফের প্রসঙ্গ উঠেছে, এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে ভারতের মুর্শিদাবাদে সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই নিন্দা প্রস্তাবকে অযৌক্তিক বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক বিবৃতিতে জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে দেশটি। এটি আসলে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের সঙ্গে ভারতের পরিস্থিতিকে এক কাতারে ফেরার একটি পরিকল্পিত অপচেষ্টা। গত 17 এপ্রিল এক বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশের একাধিক মহল থেকে অনানুষ্ঠানিকভাবে ভারতের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা হয়েছে। এসবের প্রতিক্রিয়াতেই বিবৃতিটি প্রকাশ করেছে ভারত সরকার। বিএনপি জনগণের অধিকার আদায় ও ভোটাধিকার রক্ষায় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা শীর্ষক মহানগর মহিলা দলের কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় কর্মশালার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। কর্মশালায় চসিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও মহিলা দলের সভাপতি বক্তব্য রাখেন। কর্মশালায় আগামী নির্বাচনে বিএনপির পক্ষে নারীদের সমর্থন ও ভোট নিশ্চিতে ৩১ দফা নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা আমরা হতে দেব না। সংস্কার হলো চলমান, সংস্কার হলো ধারাবাহিকতা। আজকে যেটা ভালো, কালকে সেটা ভালো নাও হতে পারে।
কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন। রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বাংলাদেশে যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে, তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে। চট্টগ্রামে কাপাসগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে 3 যাত্রী সহ রিকশা খালে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। রাত 8টার দিকে চকবাজার থানার কাপাসগোলা নবাব হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। এ সময় কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। রিকশায় 6 মাস বয়সী শিশু সহ নারী যাত্রী ছিলেন। রিকশাটি খালে পড়ার সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় 2 নারীকে উদ্ধার করা হলেও শিশুটি তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরী জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, ফলে বাঁশের বেষ্টনী খোলা হয়েছিল, তাই এই দুর্ঘটনা। নিয়ম নীতি তোয়াক্কা না করে মৌখিক আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি মার্কেটের 2 শতাধিক দোকান বরাদ্দ দিয়েছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুমোদন ছাড়া মেয়র দপ্তরের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সহ দোকান বরাদ্দ নেয়াদের অনেকেই আওয়ামী লীগের নেতা। সাবেক মেয়রের এমন স্বেচ্ছাচারিতায় বরাদ্দকৃত এসব দোকান নিয়ে বিপাকে আছে বর্তমান প্রশাসন। নাজিবুর রহমানের রিপোর্ট। 2001 সালে অবিভক্ত ঢাকায় মেয়রের সংরক্ষিত কোটায় যেভাবে দোকান বরাদ্দ দেয়া হয়, সেখানে দেখা যায় নির্ধারিত সকল স্থানে অনুমোদন করেছিলেন তৎকালীন মেয়র হানিফ। অন্যদিকে ক্ষমতার দাপটে তার কোনো কিছুই মানেননি শেখ ফজলে নূর তাপস। মৌখিক আদেশ পেয়েই দোকান বরাদ্দ পেয়েছেন সবাই। এর বিপরীতে নেই কোনো প্রশাসনিক অনুমোদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে সংরক্ষিত কোটায় 298টি দোকান বরাদ্দ হয় শেখ ফজলে নূর তাপসের মেয়াদকালে। এসব বরাদ্দের আবেদন, বরাদ্দপত্রে প্রশাসনিক কোনো নিয়ম মানা হয়নি। সাবেক মেয়রের অফিস স্টাফ খোরশেদ আলম দোকানের আবেদন করেছেন, যেখানে তার ছবি সংযুক্ত করেননি, এমনকি তৎকালীন মেয়রের কোনো অনুমোদনও নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি তৎকালীন কর্মকর্তারা। মৌখিক নির্দেশনায় এটা হয়েছে বলে অনেকে বলছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমরা মনে করি যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা যথাযথ কাজটা সঠিক করেননি। তালিকা ধরে অবৈধ এসব বরাদ্দপ্রাপ্তদের সাথে যোগাযোগ করলে জানা যায়, অনেকেই দোকান বিক্রি করেছেন স্থানীয় কাউন্সিলরদের কাছেই। আবার অনেকেই সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন। আজিমপুরে একটা দোকান নিয়েছিলেন না মেয়র কোটায়? সেটা তো আমি ছেড়ে দিয়েছিলাম। ওইটা কি বিক্রি করে দিয়েছিলেন? জি। কার কাছে বিক্রি করছেন? তৎকালীন ওই সময় যে কাউন্সিল ছিল মানিকের কাছে, তো মানিক আরেকজনের সাথে কি করেছেন। মেয়রের লিখিত অনুমোদন ছাড়া কিভাবে দোকান বরাদ্দ নিশ্চিত হয়েছে, সেই জবাব দেন তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। দোকান বরাদ্দ নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ কমিটি আছে। দোকান বরাদ্দ কমিটি মাননীয় মেয়র মহোদয়ের যে বিষয়গুলো ছিল, বরাদ্দকৃত দোকান স্লটগুলো ভাগ করা, ওভাবেই হয়েছে এবং নিয়মের ব্যত্যয় হয়নি। এমন ঘটনায় সাবেক মেয়রের শপথ ভঙ্গ হয়েছে জানিয়ে তৎকালীন কর্মকর্তাদেরও দায় দেখছেন দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক।
প্রাক্তন মেয়র নিজে দায়ী, কিন্তু তার সিদ্ধান্ত বা তার এই অনৈতিকতা, তার দুর্নীতি, তার ক্ষমতার ব্যবহারকে সুযোগ করে দেওয়ার জন্য যোগসাজশ যারা করেছেন, যে সকল কর্মকর্তারা, তারাও কিন্তু এই যোগসাজশের দায়ে অপরাধী। মেয়র সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত দোকানে সাবেক মেয়রের লিখিত অনুমোদন না থাকায় প্রয়োজনে বরাদ্দ বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতি খবর। ব্যবসায়ীদের চাপে সরকারি ঘোষণায় সপ্তাহের ব্যবধানে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 189 টাকায়। কেজিতে প্রায় 20 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। 50 টাকার নিচে মিলছে না সবজি। আগের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। তবে ঈদের পরে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সেলিম মালিকের রিপোর্ট। গত এক দশকে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারে রমজানের বাজার। তবে ঈদের পর ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। গত প্রায় 6 মাস ধরে চলছে সয়াবিন তেলের সংকট। ডিসেম্বরে 8 টাকা দাম বৃদ্ধির পরও তা পুরোপুরি কাটেনি। গত মঙ্গলবারে বাড়ানো হলো আরও 14 টাকা। আগে তো বিক্রি করতাম আমরা লিটার হলো 175 টাকা, এখন তার থেকে আবার 14 টাকা বাড়াইছে। তার ভিতরে সম্পূর্ণ কোয়ালিটির তেল নেই, যেমন 1 লিটার 2 লিটার, সাধারণভাবে আসছে আপনার 5 লিটার। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ইনকাম তো আর ওইভাবে বাড়ছে না, তাহলে তো কষ্ট তো হবেই, সংসার চালাতে কষ্ট হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সংকট নেই, তারপরও পাবনা ও হাইব্রিড পেঁয়াজে নতুন করে দাম বেড়েছে প্রায় 20 টাকা। দাম বাড়ার অন্তত সিজন শেষ হয়ে যাচ্ছে না, আগে তো মানে খেতে দাঁড়িয়ে কিন্তু সিজন শেষ হয়ে জন্য একটু দাম বাড়তে। চালের বাজারে চরম অস্বস্তি। ইতিহাস সৃষ্টি করার দামে বিক্রি হচ্ছে মিনিকেট। নাজিরশাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বাড়তি মোটা চালের দামও। মিনিকেট তো 70-72 টাকা ছিল, এখন 87-86 টাকা, আর খুচরা বিক্রি 90 টাকা। সবজির দাম নিয়ে চাপা ক্ষোভ ভোক্তাদের মাঝে। বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। দুন্দুল 80, ঝিঙ্গা 80, বেগুন 100, আর উস্তা আছে 100, আবার আছে 80 টাকা আছে কম দামের যেটা, ওটা 80 টাকা আছে। গত সপ্তাহে আমি যেমন মনে করেন 60-70-এর মধ্যে কেজি এরকম বলছে, কিন্তু আজকে তো কিছু কিছু জিনিস 120-এ উঠে গেছে। এদিকে ঈদের পর কেজিতে প্রায় 50 টাকা কমেছে গরুর মাংসের দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগিতেও কমেছে 30 থেকে 40 টাকা। রমজানের আগে ছিল সোনালিটা ছিল 320 টাকা 300 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার ছিল 220 টাকা থেকে 200 টাকা, এখন 180 টাকা। সমস্যা ওজনে ফাঁকি দেয় মুরগি ব্যবসায়ীরা, এটা তদারকি করার জন্য আমি প্রশাসনের কাছে বলবো। বেশিরভাগ দেশি মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 200 টাকা কমে ইলিশের দাম নেমেছে 2000 টাকায়। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। সরকারি প্রতি সবার সমর্থন থাকলেও বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত চৈত্র সংক্রান্তি ও নববর্ষের 2 উৎসব পালন করে সরকার দেশের সাংস্কৃতিক জগতে নতুন অধ্যায় সূচনা করেছে বলেও জানান ফরহাদ মজহার। এদিকে আলোচনায় অংশ নিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। যখন আপনি সংবিধান বলবেন, তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক, আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না। স্বৈরাচার শেখ হাসিনা মডেলের 3টি প্রতারণাপূর্ণ নির্বাচন আর দেখতে চায় না এদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের দোষীদের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি তার।
সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামের উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা ৯ আসনে ডক্টর AKM সৈয়দ সরওয়ার সিদ্দিকী, কুমিল্লা ১১ আসনে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ১০ আসনে মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে গুলি ও নির্যাতন করে হত্যার ৩ দিনের মাথায় আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। আজিনুর রহমান নামের ওই বাংলাদেশিকে পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, জমগ্রাম ডাঙ্গাপাড়া সীমান্তে থাকা নিজেদের জমি থেকে গরুর জন্য ভুট্টা গাছের পাতা সংগ্রহকালে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক এসে আজিনুরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে তাকে BSF এর হাতে তুলে দেয় তারা। তবে বিজিবির দাবি, অন্য কোনো উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় আজিনুরকে আটক করে BSF এর হাতে তুলে দিয়েছে ভারতীয়রা। তাকে ফেরত পেতে BSF-কে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ৬ষ্ঠ বর্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে উপস্থিত ছিলেন ইস্পাহানি লিমিটেডের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি সহ অন্যরা। দেশজুড়ে ৯টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং ১৯টি স্টুডিও পর্বের প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে নেওয়া হয় শীর্ষ ৬ প্রতিযোগীকে। সেখান থেকে সেরা বাংলাবিদ পেয়েছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাচ্ছেন একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০,০০০ টাকার বাংলা বই ও বইয়ের আলমারি। রাজধানীতে অনুষ্ঠিত হল ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস শীর্ষক বৈশাখী উৎসব। বিকেলে গুলশানে বেইজ এজ ওয়াটারে এই আয়োজনে অংশ নেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, মানুষের ভেতর রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, তবে সঙ্গীত এবং সংস্কৃতি ভিন্ন মতের মানুষদের এক করতে পারে। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে উৎসবগুলোতে জনগণকে অংশগ্রহণে উৎসাহিত করছে। জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হল সাংস্কৃতিক উৎসব ২০২৫। বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন কবি আল মুজাহিদি। সাংস্কৃতিক উৎসবে ছিল জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের পরিবেশনায় জুলাই বিপ্লবের উপর নাটক ৩৬ জুলাই পরিবেশিত হয়। ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতে দুশ্চিন্তার কারণ নেই, সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। চট্টগ্রামে কাপাসগোলায় ৩ যাত্রী নিয়ে রিকশা খালে, এক শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।